হুমায়ুন কবিরের সভাটা পরিবর্তনের সভা। মানে হুমায়ুন কবিরই একমাত্র ব্যক্তি যিনি নতুন দল তৈরি করেছেন। তৃণমূলের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকে যদি কেউ থাবা দিতে পারেন, তাহলে সেই আশাটা একমাত্র হুমায়ুন কবির জাগিয়ে রেখেছেন। ফলে তার সবার দিকে আমাদের নজর বেশি ছিল। যদিও সমস্ত রাজনৈতিক দল বা চ্যানেলগুলো, বিশেষ করে আমি বলবো, তারা কিন্তু অমিত শাহকেই ফোকাস করেছেন। অমিত শাহর বক্তব্যকেই দেখিয়েছেন এবিপি আনন্দ সমেত সমস্ত চ্যানেলগুলো। কিন্তু আমার চোখ কিন্তু ছিল হুমায়ুন কবিরের দিকে। খুব পরিষ্কার করে আমি তোমায় বলছি, অমিত শাহর ওই সভাতে 10,000 লোক আসলো, তাতে ভোট পরিবর্তন হয়ে যাবে আমি একেবারেই মনে করি না। আবার শিলিগুড়িতে গিয়ে 15,000 কর্মীকে নিয়ে সভা করলেন, তাতেই পরিবর্তনের মানে গন্ধ পাবো এমনও দেখিনি। ফলে আমি সকাল থেকে চোখ রেখেছিলাম যে বেলডাঙাতে হুমায়ুন কবিরের সভায় কী ধরনের লোক আসছে, কারা আসছে, কতটুকু লোক আসছে, হুমায়ুন কবির কি বক্তব্য রাখছেন। দেখো, হুমায়ুন কবির যা প্রত্যাশা জাগাচ্ছেন, সেই তুলনায় বলবো যে প্রত্যাশার থেকে একটু কম লোক হয়েছে। একটু কেন, দেখো, রাজনৈতিক নেতৃত্ব 10 লাখ, 15 লাখ, 20 লাখ বলে, ব্রিগেডেই 4,50,000 লোক ধরে। ফলে রাজনৈতিক দলের নেতারা তো বড় করে ক্লেম করবেই মানে সবার আগে। কিন্তু এককভাবে কোনো তৃণমূল কংগ্রেস করা নেতা, মানে মানে বলা যায় যে উদারবাদী ভাবনা বিশ্বাসী এক নেতা, তিনি সংখ্যালঘু মুসলিমদের নিয়ে পৃথক রাজনৈতিক দল করে একটার পর একটা সফল জনসভা যেভাবে করছেন, সেটা কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে একটা নতুন ডাইমেনশন। আমি জানি যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির লোকরা খুশি হবে না আমার কথায়। তারা বলবে যে হুমায়ুন কবির কোথায় কি করলো। আরে, ওখানেই লুকিয়ে আছে তৃণমূলের মৃত্যুবান। তৃণমূল যদি রাজ্য রাজনীতিতে পরাজিত হয়, তাহলে সংখ্যালঘু ভোট সরতেই হবে। একমাত্র সংখ্যালঘু ভোট ব্যাংকটা যদি সরে যায়, তবেই তৃণমূল কংগ্রেসের পরাজয় সম্ভব, নচেত একেবারেই না। যে কয়েকটা পরপর ঘটনা ঘটছে, বাবরি মসজিদ তৈরিকে কেন্দ্র করে একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা উন্মাদনা অবশ্যই আছে। দ্বিতীয় যেটা, সেটা হলো হুমায়ুন কবির মিমের মতন দলকে আজকে সঙ্গে নিয়েছেন, তাদের সভাপতি ছিলেন। তৃতীয় যে বিষয়টা, উনি একটু বৃহত্তম প্রেক্ষিত তৈরি করতে চাইছেন, ফলে তিনি আইএসএফ এর মতন দলকে সঙ্গে নিতে চাইছেন, যাদের কর্মী সমর্থক যথেষ্টই আছে। মনে রাখবে 2021-এর বিধানসভা নির্বাচনে আইএসএফ একটা আসন পেয়েছিল বটে, কিন্তু তারা যে 40টা আসনে লড়াই করেছিল, তাতে গড় ভোট ছিল 26,000। মানে সবচেয়ে কম 26,000 ভোট, বা গড় ভোট পেয়েছিল 26,000। তার মানে একটা নতুন রাজনৈতিক দল রেজিস্টার করার পরে যে কটা বিধানসভায় লড়েছে, 40টা বিধানসভায়, তাতে 26,000 করে ভোট পেয়েছে। তারপরে বেশ কয়েকটা আসনে সেকেন্ড পজিশন পেয়েছে। আমার তো মনে হয় যে যথেষ্টই দাগ কেটেছিল। ফলে আইএসএফকে নেওয়া, তার বার্তা দেওয়া হুমায়ুন কবিরের, এবং সবশেষে যেটা সিপিআইএমের মতন দল, তাদেরকে সঙ্গে পাওয়ার ব্যাপারে মোহাম্মদ সেলিমের সাথে বৈঠক করা, এই সমস্তগুলো যদি এক 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 করে যোগ করো, তাহলে তুমি রাজ্য রাজনীতির একটা পট পরিবর্তনের জায়গা দেখতে পাচ্ছ। আমি খুব অনেস্টলি বলছি, অমিত শাহর সভাতে 15,000 লোক আসছে, তা দেখে একজন রাজনীতি চর্চাকারী হিসাবে জয়ী হয়ে গেছে এমন আমি বলতে পারি না। শিলিগুড়িতে 15,000 কর্মীদেরকে নিয়ে সভা করলেন, তাতেও বিরাট উচ্ছ্বাস হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল আমি বলতে পারি না। কিন্তু যে মানুষগুলোকে নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার চলে, সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট যদি ধাক্কা লাগে, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের সম্ভাবনা কঠিন হয়ে পড়বে। ফলে সেই জায়গা থেকে হুমায়ুন কবির যতটা প্রত্যাশা করেছিলাম অতটা লোক হয়নি, কিন্তু মানে বলে না, লাইফ লাইন বাঁচিয়ে রাখা, লাইফ লাইন আজকে সবার মধ্য দিয়েও বাঁচিয়ে রাখলেন। তাহলে এখন পর্যন্ত যতগুলো উনি সভা করেছেন, দমকল সমেত, প্রত্যেকটা সভাতে তিনি লাইফ লাইন বাঁচিয়ে রেখেছেন। মানে কোনো সময় মনে হয়নি যে এ লোকটা পারবে না। স্যার, এখানে একটা প্রশ্ন, নতুন চমক আমরা দেখতে পাচ্ছি, ফিরহাদ হাকিমের জামাই রয়েছে
অন্যদিকে দেখা যাচ্ছে মিমের রাজ্য সভাপতি একেবারে ইমরান সোলাঙ্কি, তিনিও কিন্তু রয়েছেন। সেই কারণে দেখো মানে হুমায়ুন কবির কিন্তু অনেক মানে আমি বলবো এখন পর্যন্ত ম্যাচিওর পলিটিক্স করেছেন। মানে যে লোকটাকে আমি সকাল সন্ধ্যায় সমালোচনা করতাম আলটপ্পা মন্তব্য করবার জন্য, সেই লোকটা কিন্তু অত্যন্ত রাজনৈতিক সচেতন বক্তব্য রাখছেন। মধ্যবিত্ত মুসলমান সমাজের যে প্রত্যাশা, যে ভাগিদারিত্ব চাই, শুধুমাত্র ভোট ব্যাংক করে রাখলে চলবে না। শুধুমাত্র ভোট ব্যাংক করে এই মুসলমানদেরকে বছরকে বছর রাখা হয়েছে। কখনো কংগ্রেস রেখেছে, কখনো সিপিএম রেখেছে, কখনো তৃণমূল কংগ্রেস বছরকে বছর মুসলমানদেরকে ভোট ব্যাংক করে রেখে দিয়েছে। ভাই ভোটের সময় তুমি থাকলেই হলো। তার জন্য যতটুকু মানে ধর্মকে সুশ্রুতি দেওয়ার জন্য যা বলার দরকার, যা করার দরকার, যতটুকু সাহায্য করার দরকার অতটুকু আছি। কিন্তু প্রকৃত মুসলমানদের উন্নয়ন, আর্থসামাজিক বিকাশ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের বিকাশ করে মেইন স্ট্রিম হিসাবে নিয়ে আসা, তাদেরকে নিয়ে আসা, সেই উদ্যোগের কথা কেউ বলেনি পশ্চিমবাংলায়। ফলে হুমায়ুন কবির থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী যখন বলেন যে আমাদের ভাগিদারিত্ব চাই, যখন বলেন আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সুযোগ নিশ্চিত করতে হবে, সে নিয়ে যে রাজনীতি জমি তৈরি হয়, যে পটভূমি তৈরি হয়, সেটা কিন্তু অনেক বেশি গভীর মনে হয়। দেখো আমি হুমায়ুন কবিরের পরীক্ষা শেষ হয়ে গেছে বলতে রাজি নই। আরও হুমায়ুন কবিরকে অনেক পরীক্ষা দিতে হবে। তার মধ্যে একটা বড় পরীক্ষা হলো যে জোট নিয়ে উনি শুরু করেছেন যাত্রা, সেই জোট কোথায় গিয়ে থামে, আদতেও তিনি জোটটা তৈরি করতে পারেন কিনা। বিশেষ করে আইএসএফ, আমি সিপিএমকে ধরছি না, কারণ সিপিএমের কর্মী সমর্থক যতটুকু আছে তার থেকে আইএসএফের কর্মী সমর্থক কোনো অংশে কম নেই, বা কংগ্রেসের কর্মী সমর্থক কোনো কম নেই। কিন্তু কংগ্রেস আদতেও হুমায়ুন কবিরের সাথে আসবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু মিমকে সঙ্গে নিয়ে উত্তর দিনাজপুরে আইএসএফকে কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় আর মালদা মুর্শিদাবাদের যদি হুমায়ুন কবির নিজে থাকেন, তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা থাকছে। কিন্তু এটা আবারও পরীক্ষার অনেক দরকার। উনি পরীক্ষায় সফল হয়ে গেছেন আমি এটা বলতে রাজি নেই। লাইফ লাইন বাঁচিয়ে রেখেছেন, লাইফ লাইন দিয়ে উনি আগামী আরও সভাগুলো করবেন। আজকের লাইফ লাইন দিয়ে আগামী দিনে আরও সভা করবেন, এটা এক। দ্বিতীয় যেটা তোমায় খুব পরিষ্কার করে বলতে চাই, যে তখন মানে নির্বাচনের পরে যখন প্রার্থী তালিকা ঘোষণা হবে, এক তো জোট, দ্বিতীয় প্রার্থী তালিকা যখন ঘোষণা হবে, সেই প্রার্থী তালিকায় কারা থাকছেন। ইতিমধ্যেই বালিগঞ্জের প্রার্থী তালিকা নিয়ে তুমি জানো উনি লেজে গোবরে হয়েছেন। ফলে প্রার্থী তালিকায় কারা থাকছেন, নির্বাচনী ইশতেহারে কাকে রাখছেন, এবং ভোট সন্ত্রাসকে কিভাবে মোকাবিলা করছেন। কারণ দেখো মুসলিম সমাজের থেকে একটা বড় অংশ চলে যাচ্ছে, এটা তৃণমূল কংগ্রেস মেনে নিবে? যদি দেখা যায় ভোটের প্রচারে পাড়ায় পাড়ায় মানে আইএসএফ বা জনতা উন্নয়ন পার্টির পতাকা উঠছে, তৃণমূল মানবে? তৃণমূলের তখন যে রুদ্রমুক্তি ধারণ করবে, তাকে মোকাবিলা কি করে করবে আইএসএফ, তাকে কি করে মোকাবিলা করবে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি, তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করবে। অর্থাৎ সেই সময় যে চোখে চোখ রেখে রাজনীতি করতে হবে, দাঁতে দাঁত কামড়ে রাজনীতি করতে হবে, বুথ লেভেলের রাজনীতি করতে হবে। এখন তো সভা করছে উপরি স্তরের, যখন নিচু স্তরের পাড়ার মধ্যে লড়াইটা হবে, রুট থেকে লড়াইটা হবে, বুথ থেকে লড়াইটা হবে। যখন হুমায়ুন কবিরের পতাকা, জনতা উন্নয়ন পার্টির পতাকা উঠবে, সেটা দেখে তৃণমূল কংগ্রেস কী ধরনের অবস্থান নেয়। যখন আইএসএফের পতাকা উঠবে, ভাঙনে আমরা দেখেছি আইএসএফের পতাকা ওঠার সঙ্গে সঙ্গে মারধর, মিথ্যে মামলা দিয়ে জেল খাটিয়ে দেওয়া, ভয় ভীতি সন্ত্রস্ত করে আইএসএফ কর্মীদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া। এটা মোকাবিলা কি করে জনতা উন্নয়ন পার্টি করবে? যদি করতে পারে তাহলে 2026-এর তৃণমূল কংগ্রেসের জন্য একটা বড় বিপর্যয়ের অপেক্ষা করছে। অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাংকের কনটেক্সটে বড় বিপর্যয় অপেক্ষা করছে। শনিবার আজকে দ্য গ্রেট স্যাটারডে ফর অপোজিশন পলিটিক্যাল পার্টি। হুমায়ুন কবিরের বা তাদের জোট যদি গঠন হয়, রাজ্য রাজনীতির অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক হবে। তিনি সফল হয়েছেন আজকে, আমি একদম বলতে রাজি নই, কিন্তু তিনি লাইফ লাইন অন্তত ধরে রাখতে পেরেছেন। সেই জায়গা থেকেই আজকের সভাটাকে আমি দেখতে চাই।
স্যার আপনি এই যে বারংবার বলছেন লাইফ লাইন বাঁচিয়ে রেখেছে, এটা করে কি এই যে আজকে অমিত শাহের সভা যেটা হলো শাহী সভা, বিজেপির কি কোথাও সুবিধা হচ্ছে? এই অমিত শাহ সংখ্যালঘুদেরকে এক খাট্টা করার চেষ্টা করছে, সেই জায়গায় বিজেপি অর্থাৎ বিরোধী দলের কি খুব সুবিধা হচ্ছে, বা কোনোভাবে সুবিধা বা অসুবিধা হচ্ছে কি? দেখো মানে বিজেপিকে জিততে গেলে দুটো রাস্তা আছে। একটা হলো হিন্দু ভোটের পোলারাইজেশন, কারণ বিজেপি দলকে মানে সংখ্যালঘুরা অপছন্দ করে, ভীষণভাবে অপছন্দ করে, শত্রুভাবে। ফলে বিজেপি সংখ্যালঘুদের ভোট পাবে না। অথচ পশ্চিমবাংলার রাজনীতিতে সংখ্যালঘু একটা বিরাট সংখ্যক মানুষ, 35%। 45টা আসন, 145টা আসন, যাদেরকে বাদ দিয়ে কিছু করা সম্ভব নয়। ফলে সংখ্যালঘুকে সঙ্গে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জয়ী হচ্ছে। গত নির্বাচনেও যদি দেখো, 2021-এর নির্বাচনে বিজেপিতে প্রতি 100 জন হিন্দুদের মধ্যে 54% ভোট পেয়েছিল, 54 জন হিন্দুর ভোট পেয়েছিল। লোকসভা নির্বাচনে 55 জন হিন্দুর ভোট পেয়েছিল, কিন্তু তাতেও হয়নি। তারপরে হয় বিজেপিকে আরও অতিরিক্ত হিন্দু ভোটের পোলারাইজেশনে যেতে হবে, অর্থাৎ অতিরিক্ত হিন্দু ভোটের সমর্থন নিতে হবে, তবেই সে 147টা আসন পেতে পারে। আর না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে সেই ভোট ব্যাংক যদি ভাঙে, আমি মনে করি না যে বিজেপির কোনো ক্ষমতা আছে নিজের থেকে ভাঙানো। কিন্তু মুসলিম সমাজের মধ্যে একটা সত্যি বলতে কি ক্ষোভ আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সফট হিন্দুত্ব করছে, বিজেপি যদি হার্ড হিন্দুত্ব করে, অমিত শাহ নরেন্দ্র মোদীরা যদি হিন্দু হিন্দু রাজনীতি করে, মানে শুভেন্দু অধিকারী যদি হিন্দু হিন্দু রাজনীতি করে, তাহলে সেই হিন্দু রাজনীতির পোলারাইজেশন আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সফট হিন্দুত্ব করছে। সেই সফট হিন্দুত্বে তাকে দীঘাতে জগন্নাথ মন্দির ধাম তৈরি করতে হচ্ছে, কলকাতাতে তোমার নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি করতে হচ্ছে, আবার তাকে উত্তরবঙ্গে শিল্পের জায়গায়, যেখানে শিল্প হওয়ার কথা ছিল সেখানে শিল্প বাদ দিয়ে, কর্মসংস্থান বাদ দিয়ে তাকে শিব মন্দির তৈরি করতে হচ্ছে। ফলে প্রশ্নটা মুসলমান সমাজেও আসছে যে একটা কম্পিটিটিভ হিন্দু মুসলমানের রাজনীতিতে ঢুকে গেছেন ওনারা বুঝতে পারছেন যে একটা ভিসিয়াস সার্কেলের মধ্যে ঢুকে গেছেন। ওনারা বুঝতে পারছেন যে মানে মুসলিম প্রীতি আসলে মুসলিম ভোটটাকে তৃণমূল নিশ্চিত করতে চাইছে, আবার যখন অতিরিক্ত মুসলিম প্রীতির অভিযোগ নিয়ে হিন্দু ভোটের পোলারাইজেশন বিজেপি করছে, সেই হিন্দু ভোটের পোলারাইজেশন আটকানোর জন্য একের পর এক মন্দির ট্যাক্স পেয়ারের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। ফলে এই জায়গা থেকে আমি তোমাকে বলতে চাই যে অমিত শাহ সভা ডেফিনেটলি তাদের যে ভোট ব্যাংক সেটাকে সংহত করবে। কতটুকু করবে, যদি পুরনো স্কেলে করে তাহলে তুমি বুঝতেই পারছো জেতার সম্ভাবনা নেই। যদি অতিরিক্ত হিন্দু ভোটের পোলারাইজেশন হয় তাহলে একটা সম্ভাবনা। আরেকটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাডিশনাল যে ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, সেটা যদি কোনো কারণে ব্রেক করে, ভাঙে, যে কারণেই আজকে সকাল থেকে রাজ্য রাজনীতি চর্চাকারী হিসাবে আমি খেয়াল রেখেছি যে অমিত শাহ তো তার কর্মী সমর্থক দিনে সভা করবেন না, স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস তার কর্মী সমর্থক দিনে সভা করবে, স্বাভাবিক। কিন্তু তৃতীয় শক্তি হিসাবে মুসলিম ভোট ব্যাংক যদি ভাঙে, তাহলে সেই রাজনীতি কিন্তু পশ্চিমবাংলার ইম্প্যাক্ট পড়বে। ফলে সেই দিক থেকে তুমি যদি বলো তাহলে অবশ্যই মানে জনতা উন্নয়ন পার্টির উত্থান বা যদি কোনো প্রভাব তৈরি হয়, তার বেনিফিট কিন্তু বিরোধীরা পাবে, এটা বলাই যায়।